সাল 1991 যখন বিশ্বের বৃহত্তম দেশ সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। এই বৃহত্তম দেশের আয়তন ছিল প্রায় 86,50,000 বর্গমাইল বা 22,04,00,000 বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর ভূমির প্রায় 1/6 জুড়ে বিস্তৃত ছিল। এর জনসংখ্যা ছিল 29 কোটিরও বেশি এবং 100টি ভিন্ন ভিন্ন জাতীয়তা এই সোভিয়েত ইউনিয়নের সীমানার মধ্যে বসবাস করত। কিন্তু এমন এক বিশাল ও ক্ষমতাধর দেশ সোভিয়েত ইউনিয়ন প্রায় 74 বছর শাসন করার পর হঠাৎ নিমিষে যেন উপযুক্ত হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের কমিউনিজম ও পশ্চিমা ক্যাপিটালিজম মতবাদের মধ্যে শুরু হয় স্নায়ুযুদ্ধ। সামরিক, মহাকাশ, বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন প্রতিযোগিতায় সোভিয়েতরা পশ্চিমাদের সাথে সমান তালে চলছিল, কিছু ক্ষেত্রে এগিয়েও গিয়েছিল। মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ প্রেরণ ও পৃথিবীর কক্ষপথে প্রথম কোনো প্রাণী, যা ছিল লাইকা নামক কুকুর, পাঠানোতে সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র থেকে এগিয়েছিল। কিন্তু এই পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন 1980-র দশকের শেষের দিকে এসে হঠাৎ করে দুর্বল হতে থাকে। এরপর 1991 সালে এসে সোভিয়েত ইউনিয়নের চূড়ান্ত পতন ঘটে। এতটা সহজে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবে তা কেউ কল্পনাও করতে পারেনি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে এর থেকে তৈরি হয় 15টি স্বাধীন রাষ্ট্র। সোভিয়েত ইউনিয়নের পতন শান্তিপূর্ণভাবে স্নায়ুযুদ্ধের সমাপ্তি ঘটায়। প্রায় 4 দশকের স্নায়ুযুদ্ধে উত্তেজনা কখনো কখনো এমন পর্যায়ে গিয়েছিল যে পৃথিবী পারমাণবিক হলোকস্টের দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছে। কিন্তু কেন একটি পরাশক্তির এমনভাবে পতন হলো? কেনই বা ভেঙে গিয়েছিল সোভিয়েত ইউনিয়ন? যদিও বাস্তবিকভাবে একটি বিশ্বব্যাপী পরাশক্তির পতনের মতো জটিল এবং সুদূর প্রসারী ঘটনার জন্য শুধুমাত্র একটি কারণ নয়, বরং বহু কারণ থাকে। তেমনি ইউএসএসআর এর পতনের পেছনেও বেশ কয়েকটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক কারণ অবশ্যই ভূমিকা পালন করেছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পেছনে অনেক কারণ ছিল, যার মধ্যে রয়েছে রাজনৈতিক নীতি, অর্থনীতি, প্রতিরক্ষা ব্যয় এবং পারমাণবিক বিপর্যয়। আজ আমরা এই সবগুলো বিষয়ে আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে নতুন ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। সোভিয়েত ইউনিয়ন পতনের অন্যতম ও প্রধান কারণ হিসেবে ধরা হয় গর্বাচেভের নতুন নীতিকে। একসময়ের পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল মূলত সোভিয়েত রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ সোভিয়েত নেতা হিসেবে তার প্রায় 6.5 বছরের শাসনামলে যে বিপুল পরিমাণের সংস্কার বাস্তবায়ন করেছিলেন তার কারণে। তার করা সংস্কারগুলোকে সোভিয়েত ইউনিয়ন ভাঙার মূল কারণ হিসেবে বিবেচনা করা হয়। 1985 সালের 11 মার্চ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় আরোহণ করেন মিখাইল গর্বাচেভ। ইতোমধ্যে সোভিয়েত জনগণ কমিউনিস্টদের অত্যাচার, নিপীড়নে অতিষ্ঠ হয়ে উঠেছে। নতুন নেতা গর্বাচেভ অন্যান্য সোভিয়েত শাসকদের থেকে আলাদা ছিলেন। তিনি গতানুগতিক সোভিয়েত ধারার বাইরে গিয়ে নতুনভাবে ইউনিয়নকে সাজাতে চেয়েছিলেন। গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নকে সংস্কারের গুরুত্ব উপলব্ধি করে 1986 সালে গ্লাসোনস্ত মানে স্বচ্ছতা এবং পেরেস্ত্রোইকা বা পুনর্গঠন নীতি চালু করেন। গ্লাসোনস্ত অনুযায়ী সোভিয়েতরা মত প্রকাশের স্বাধীনতা পায়। প্রায় 7 দশকের সোভিয়েত শাসনে নাগরিকরা যে স্বাধীনতাহীনতায় ভুগেছে তার অবসান ঘটে। মানুষ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সকল ক্ষেত্রেই স্বাধীনতা ও মুক্ত আলোচনার অধিকার পায়। এছাড়া কমিউনিস্ট পার্টির একনায়কতন্ত্রের অবসানের মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার ও কমিউনিস্ট পার্টির বাইরে গিয়ে দল গঠন ও নির্বাচনের অধিকার প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে পেরেস্ট্রোইকা অনুযায়ী ভঙ্গুর সোভিয়েত অর্থনীতিকে পুনর্গঠন করার পরিকল্পনা করা হয়। নতুন নীতি অনুযায়ী সোভিয়েত ইউনিয়নকে অনেকটা বর্তমান চীনের মতো ক্যাপিটালিজম এবং কমিউনিজমের সংমিশ্রণে তৈরির পরিকল্পনা করা হয়। এর মাধ্যমে অর্থনীতিতে যে রাষ্ট্রীয় আধিপত্য ছিল তা অবসানের পরিকল্পনা করা হয়। গর্বাচেভের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের ফলে স্নায়ুযুদ্ধের শীতল সম্পর্কে কিছুটা উষ্ণতা আসে। স্নায়ুযুদ্ধ সমাপ্তিতে তার উদ্যোগের স্বীকৃতিস্বরূপ 1988 সালে টাইম ম্যাগাজিন গর্বাচেভকে ম্যান অব দ্য ইয়ার মনোনীত করে। পরের বছর টাইম ম্যাগাজিন গর্বাচেভকে দশকের সেরা ব্যক্তি হিসেবে মনোনীত করে। এমনকি 1990 সালে গর্বাচেভ নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। সোভিয়েত ইউনিয়ন পতনের দ্বিতীয় কারণ হিসেবে ধরা হয় অর্থনৈতিক পতন। 70-এর দশকে সোভিয়েত অর্থনীতির স্বর্ণযুগ ছিল। 1990 সালেও সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্রের পর পৃথিবীর দ্বিতীয় বৃহৎ অর্থনীতি ছিল। তখন মার্কিন অর্থনীতির 60% ছিল সোভিয়েত অর্থনীতি।
1991 সালের হিসেব অনুযায়ী সোভিয়েত ইউনিয়নের জিডিপি ছিল $2.7 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং গড় আয় ছিল $8,700 এত ভালো অর্থনীতি হওয়ার পরও ব্ল্যাক মার্কেটের কারণে সোভিয়েত অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ধারণা করা হয় সোভিয়েত ব্ল্যাক মার্কেটের আয়তন ছিল সোভিয়েত জিডিপির প্রায় 10%। কমিউনিস্ট নেতা ও পলিট ব্যুরোরা তাদের অত্যাধিক ক্ষমতার ফলে দুর্নীতিতে জড়িয়ে পড়ে। নেতা ও পলিট ব্যুরোদের সীমাহীন দুর্নীতি সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছিল। জোসেফ স্ট্যালিন তার আমলে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভোগ্যপণ্য উৎপাদনের চেয়ে ভারী শিল্প, বিশেষ করে সামরিক সরঞ্জাম উৎপাদনের দিকে জোর দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পেট্রোলিয়াম উৎপাদনে সোভিয়েত ইউনিয়ন বিশ্বে প্রথম সারিতে ছিল। পেট্রোলিয়াম সোভিয়েত অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছিল। জার্মান আক্রমণের পর 1942 সালে সোভিয়েত জিডিপি 34% কমে যায়, ফলে তা সোভিয়েত শিল্পদ্রব্য উৎপাদনকে পঙ্গু করে দেয়। যুদ্ধ শেষে অর্থনীতিকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে 60-এর দশক পর্যন্ত সময় লেগেছিল। স্ট্যালিন পরবর্তী সোভিয়েত নেতারাও তার পদাঙ্ক অনুসরণ করে। তারাও সামরিক ব্যয় ও অস্ত্র উৎপাদন কমায়নি, উপরন্তু বাড়িয়ে দিয়েছে। স্নায়ুযুদ্ধের ফলে রাষ্ট্র নিয়ন্ত্রিত শিল্প কারখানাগুলোতে অস্ত্র উৎপাদন ঊর্ধ্বমুখী হতে থাকে। সোভিয়েত ইউনিয়নে যত শিল্পদ্রব্য উৎপাদন হতো তার 70%ই সামরিক সরঞ্জাম। এ সময় স্নায়ুযুদ্ধের ফলে সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশাল অর্থনীতির সাথে অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়। স্নায়ুযুদ্ধের ফলে পশ্চিমারা একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, ফলে তেল ও গ্যাস রপ্তানি নির্ভর সোভিয়েত অর্থনীতি ভঙ্গুর হতে থাকে। অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও কমিউনিস্ট নেতাদের দুর্নীতি বন্ধ ছিল না, বরং বৃদ্ধি পেতে থাকে। দরিদ্ররা আরও দরিদ্র হতে থাকে, ফলে তরুণ সোভিয়েতরা ক্রমেই কমিউনিস্ট মতাদর্শের উপর থেকে আস্থা হারাতে থাকে। তারা সংস্কার দাবি করে। সোভিয়েত অর্থনীতি ঘুণে ধরা এক অর্থনীতিতে পরিণত হয়, যাকে স্পর্শ করলেই ভেঙে যাবে। এমন পরিস্থিতিতে গর্বাচেভ এসে পেরেস্ট্রয়কা নীতির মাধ্যমে অবস্থার সংস্কার করে, কিন্তু এ সংস্কার সোভিয়েত অর্থনীতিকে পুনর্গঠনের বদলে আরও ভেঙে দেয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পেছনে অন্যান্য কারণের পাশাপাশি তার সামরিক বাহিনীও অনেকাংশে দায়ী ছিল। সাবেক সোভিয়েত নেতা ব্রেজনেভ ক্ষমতায় আসার পর স্নায়ুযুদ্ধ চরম আকার ধারণ করে। যুক্তরাষ্ট্রের সাথে শুরু হয় অস্ত্র প্রতিযোগিতা। বহির্বিশ্বে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনেক দেশে যুদ্ধে জড়িয়ে পড়ে সোভিয়েত ইউনিয়ন। ফলে সোভিয়েত সামরিক ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পায়, কিন্তু অর্থনীতির সাথে সামরিক ব্যয়ের বিশাল তফাৎ তৈরি হয়। বাজেটে অন্যান্য খাত থেকে সামরিক খাতে অত্যাধিক ব্যয় করা হয়। ধারণা করা হয় সোভিয়েত জিডিপির 10 থেকে 20 ভাগই ব্যয় হতো সামরিক খাতে। এর মধ্যে 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে। আফগান যুদ্ধ ধুঁকতে থাকা সোভিয়েত অর্থনীতিকে আরও দুর্বল করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রে রোনাল্ড রিগ্যান ক্ষমতায় আসার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়। রিগ্যান কট্টর কমিউনিস্ট বিরোধী হিসেবে পরিচিত ছিলেন। রোনাল্ড রিগ্যান সোভিয়েত ইউনিয়নকে ইভিল এম্পায়ার হিসেবে অভিহিত করেন। তিনি কমিউনিজমের ধ্বংস ও স্নায়ুযুদ্ধের সমাপ্তির লক্ষ্যে কমিউনিস্ট বিরোধী রিগ্যান ডক্ট্রিন প্রকাশ করেন। প্রথম দিকে তিনি অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে দেন, ফলে যুক্তরাষ্ট্রের সাথে তাল মেলাতে গিয়ে সোভিয়েত সামরিক বাজেট আরও বৃদ্ধি করতে হয়, যা ভাঙতে থাকা সোভিয়েত অর্থনীতিকে আরও দুর্বল করে দেয়। গর্বাচেভ ক্ষমতায় আসার পর তিনি স্নায়ুযুদ্ধ সমাপ্তির পথে হাঁটেন। তার নেওয়া নতুন নীতি অনুযায়ী তিনি সাময়িক ব্যয় কমানোর পরিকল্পনা নেন। গর্বাচেভ সামরিক বাজেট ও সামরিক বাহিনীর সৈন্য সংখ্যা কয়েক লক্ষ কমিয়ে আনেন। যুক্তরাষ্ট্রের সাথে অস্ত্র প্রতিযোগিতা কমিয়ে আনার জন্য চুক্তি করেন। আফগানিস্তান যুদ্ধ তখন চলছে। 10 বছর ধরে চলা আফগান যুদ্ধে সোভিয়েত অর্থনীতি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। এই যুদ্ধে 6 লক্ষাধিক সোভিয়েত সেনা অংশগ্রহণ করে। যুদ্ধে 15,000 সোভিয়েত সৈন্য নিহত হয় এবং হাজার হাজার সৈন্য আহত হয়। এই যুদ্ধে 2 থেকে 2.5 লক্ষ আফগান মুজাহিদিন নিহত হয়। শুধু সামরিক বাহিনী নয়, এই যুদ্ধে 10 লক্ষাধিক আফগান বেসামরিক নাগরিক নিহত হয়। যুদ্ধ যখন শুরু হয়, সোভিয়েত ইউনিয়নের নাগরিক ও মিডিয়া তখন সরকার কর্তৃক কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল। তবে গর্বাচেভের গ্লাসনস্ত নীতির ফলে জনগণ ও মিডিয়ার ওপর থেকে কঠোরতা উঠে যায়। ফলে মিডিয়ায় প্রচারিত যুদ্ধের ভয়াবহতা সোভিয়েত জনগণকে সচেতন করে তোলে। সোভিয়েত সৈন্যরা যুদ্ধের ভয়াবহতা ও যুদ্ধকালীন যে অপব্যবহারের শিকার তারা হয়েছে তা প্রকাশ্যে বলতে থাকে। ফলে সোভিয়েত ইউনিয়নে যুদ্ধবিরোধী জনমত বৃদ্ধি পেতে থাকে। ইউরোপীয় প্রজাতন্ত্রগুলোর সোভিয়েত ইউনিয়নের সাথে বিভাজন ছিল আরও নাটকীয়। ইউক্রেনে যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়। বাল্টিক অঞ্চলের প্রজাতন্ত্রগুলো আফগানিস্তান যুদ্ধকে তাদের নিজেদের দেশে রাশিয়ার দখলের সাথে তুলনা করে দেখেছিল।
এই যুদ্ধ 1990 সালে 3টি বাল্টিক রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা দিয়ে সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনার জ্বালানি হিসেবে কাজ করে। 1989 সালে মিখাইল গর্বাচেভ আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন, ফলে শেষ হয় ভয়াবহ আফগান যুদ্ধ। কিন্তু এর রেশ সোভিয়েত ইউনিয়নের পতন ঘটিয়ে শেষ হয়। এর মধ্যে সোভিয়েত সামরিক বাহিনীর ভিত দুর্বল হয়ে পড়ে, সেই সঙ্গে সোভিয়েত সৈন্যরাও তাদের মনোবল হারিয়ে ফেলে। দুর্বল সোভিয়েত সেনাবাহিনী জর্জিয়া, আজারবাইজান এবং লিথুয়েনিয়া প্রজাতন্ত্রগুলোতে সোভিয়েত বিরোধী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমন করতে অক্ষম ছিল, যার ফলে সোভিয়েত ইউনিয়নের পতন আরও স্পষ্ট হয়ে ওঠে। সোভিয়েত সেনাবাহিনীর এমন নাজুক অবস্থার জন্য কট্টর কমিউনিস্ট সমর্থক সেনা সদস্যরা গর্বাচেভের নীতিগুলোকে দায়ী করে। তারা গর্বাচেভকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। 1991 সালের আগস্ট মাসে সোভিয়েত সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে, কিন্তু 3 দিনের মধ্যে অভ্যুত্থান ব্যর্থ হয়। এই অভ্যুত্থান চেষ্টার ফলে সোভিয়েত অভ্যন্তরীণ রাজনীতিতেও বিশৃঙ্খলা এবং অবিশ্বাস দেখা যায়। এর ফলে সোভিয়েত ইউনিয়নের পতন আরও ত্বরান্বিত হয়। এজন্য আফগান যুদ্ধকে সোভিয়েত ইউনিয়নের পতনের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা সোভিয়েত ইউনিয়ন পতনের পেছনে সবচেয়ে বেশি প্রভাব রেখেছিল। মূলত সোভিয়েত ইউনিয়ন পতনের জন্য কোনো একক কারণকে দায়ী করা যায় না, বরং অনেকগুলো কারণে এর পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, এই ছিল সোভিয়েত ইউনিয়ন পতনের ইতিহাস। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।